তো রংপুর একের সংসদীয় আসনের এমপি প্রার্থী। আমি আমার রংপুর একের গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়ন সিটি কর্পোরেশনের 1 থেকে 9 নং ওয়ার্ডবাসীকে আমি আমার পক্ষ থেকে আমি এতটুকু কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি যে আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে মহান রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমি আপনাদেরকে কথা দিতে পারি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার জবাবদিহিতাকে ধারণ করে এবং পরকালীন জবাবদিহিতার চেতনাকে সামনে রেখে ন্যায় এবং ইনসাফ কায়েম করবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা অতীতের মতো দলাদলি, প্রতিহিংসা, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করা বা প্রতিরোধ করার রাস্তা থেকে বেরিয়ে এসে সকলকে নিয়ে, সকল ধর্মের মানুষকে নিয়ে, সকল মতের মানুষকে নিয়ে আমরা একটা ঐক্য, সম্প্রীতি, সমৃদ্ধি, উন্নতির মানবিক রংপুর এক গঠন করব। এজন্য আমি আবারও আমার রংপুর একবাসীকে সহযোগিতা এবং সমর্থন সকলের কাছে প্রত্যাশা করে, সাংবাদিকতা অর্থাৎ মিডিয়া একটা দেশের বলা চলে যে একটা ছায়া পার্লামেন্ট, একটা দেশের গণতন্ত্রকে সুসংহত করবার জন্য মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। সুতরাং মিডিয়ার ভূমিকা সবসময় স্বাধীন থাকবে, স্বাধীন থাকা উচিত এটির পক্ষে। তবে স্বাধীনতার নামে যদি কোনো স্বাধীনতার নামে যদি সংবাদকর্মীরা বা মিডিয়া এমন কোনো কাজ করে যেটা দেশের স্বার্থে বাইরে যায়, মানুষের স্বার্থের বাইরে যায়, সেই স্বাধীনতাকে আমরা প্রশ্রয় দেব না। যেটি দেশের কল্যাণে, স্বাধীনতার কল্যাণে, দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি মিডিয়া ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে স্বাধীন ভূমিকা রাখবে এবং জনপ্রতিনিধিদের ভুল কোথায়, জনগণের কাজ করতে গিয়ে কোথায় কি ভুল করছে এটা ধরিয়ে দেবে। তাহলে জনপ্রতিনিধিরাও সচেতন হবে। সেক্ষেত্রে মিডিয়ার স্বাধীনতাকে আমি সাপোর্ট করি এবং সেটাকে আমি উৎসাহ দিয়ে যাই। আমাদের পরিকল্পনা আছে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, একজন এমপি সমাজ সংস্কার, শিক্ষা সহ স্বাস্থ্য সার্বিক ক্ষেত্রে একজন এমপি রাষ্ট্রীয়ভাবে বাজেটের যে অংশ বা যতটুকু কাজের জন্য পাবে বা একজন এমপির আওতায় যতটুকু কাজ আসে, আমাদের পরিকল্পনা আছে আমরা প্রতি বছর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ অঞ্চলের মানুষকে অবগত করাবো যে এবছর এই কাজে এই বরাদ্দ এসেছে এবং আমরা কাজ সমাপ্ত করে আরেকটা সাংবাদিক সম্মেলন করে জানাবো যে এই খাতের এই বরাদ্দ এসেছে, আমরা কার্যকরভাবে সেটা সমাপ্ত করতে পেরেছি। অর্থাৎ জনগণের জবাবদিহিতার কাছে আমরা সব সময় আমাদের অবস্থানকে প্রকাশ করব এবং জনগণের কাছে খোলাসা করব। ধন্যবাদ। আমরা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হলে তো দায় নিতেই হবে। তবে আমরা এমন কোনো আহামারি প্রতিশ্রুতি দেব না যেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমরা যতটুকু বাস্তবায়ন করতে পারবো আমরা ততটুকু প্রতিশ্রুতি দেব এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব যেন আমরা জনগণকে যা বলেছি আমরা যেন সেটি করতে পারি। এর বাইরে আমরা অতিরিক্ত কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি জনগণকে দেব না। বিরোধী দলের প্রতি সহনশীলতা এটি আমাদের দেশের রাজনৈতিক চর্চায় না থাকবার কারণে এবং যারা ক্ষমতায় যায় তারা বিরোধী দলকে মনে করে তারা নিজেদেরকে শাসক মনে করে, আর বিরোধী দলের উপর কতটুকু জুলুম করা যায় এই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়। 16 বছরে আমরা সেটি দেখেছি এবং তার সর্বশেষ জবনিকা কিভাবে ঘটেছে সেটাও আমরা দেখেছি। সুতরাং রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে। এজন্য গণতন্ত্র, মানবাধিকার এবং বিরোধী মতের স্বাধীনতা এটি রক্ষা করবার জন্য সবাইকে সোচ্চার হওয়া দরকার। তাহলে গণতন্ত্র বিকশিত হবে, রাজনীতি সুন্দর হবে, রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বাড়বে। নির্বাচনের মাঠে যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমরা এখন পর্যন্ত সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি যে লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সমতল ভূমি, যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার বাছাইকৃত জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারবে, এই মানুষের এই স্বাধীন মতামত যেন তারা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড, সমতল ভূমি দরকার। এই ক্ষেত্রে আমরা মনে করি এখনও সরকারের রন্ধ্রে রন্ধ্রে, যেহেতু এই অঞ্চলের মানুষ শতকরা বলা চলে যে 70-80% কৃষি নির্ভর,
বিশেষ করে এবার আমরা যে ক্রাইসিসটা দেখেছি, সারের ক্রাইসিস, আমাদের এই কৃষকরা এই ক্রাইসিস যেন সামনে সম্মুখীন না হয়, এজন্য আমরা সারের ক্রাইসিস করবার জন্য যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। আর কৃষকদেরকে বিশেষ করে বীজ, সার, কীটনাশক সহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে কৃষকদেরকে চাষাবাদে আরও বেশি উৎসাহিত করবার জন্য যে যে সেক্টরে যতটুকু রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে প্রণোদনা দেয়া যায়, শতভাগ ইনসাফের সাথে এটি আমরা করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই অঞ্চলের চর অঞ্চলের মানুষের জন্য গঙ্গাচড়া উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে এর আগেও আমি একটা সাক্ষাৎকারে বলেছিলাম 50 শয্যা বিশিষ্ট, সেটাকে 100 শয্যা বিশিষ্ট উন্নতি করার জন্য কিভাবে ভূমিকা রাখা যায় সে চেষ্টা করা হবে। পার্লামেন্টে জোরালো ভূমিকা রাখা হবে। সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য উপযুক্ত জায়গা বিবেচনা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য স্বাস্থ্যকেন্দ্র কিভাবে তৈরি করা যায় এবং স্বাস্থ্যকেন্দ্র তৈরির মাধ্যমে এই অঞ্চলের মানুষের কিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সেদিকে খেয়াল রাখার জন্য চেষ্টা করা হবে। বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ যারা স্বাস্থ্যসেবা নেয়ার জন্য রংপুর শহরে যেতে হয়, সেটি যেন মোটামুটি প্রাথমিক যে চিকিৎসাগুলো বা মাঝামাঝি যে রোগগুলো, অর্থাৎ প্রাথমিকের পরে চূড়ান্তভাবে বড় ধরনের কোনো সমস্যা হলে বাইরে যাবে, কিন্তু মোটামুটি যে সমস্যাগুলো ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সমাধান করা সম্ভব, সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক, সিটির ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য কি ভূমিকা রাখা যায় এ ব্যাপারে পর্যালোচনা সাপেক্ষে পার্লামেন্টে দাবি আদায়ের জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, রাষ্ট্রীয় দায়িত্ব, সংসদীয় দায়িত্ব পালনের বাইরে যতটুকু সময় পাওয়া যাবে সবটুকু সময় এ অঞ্চলের মানুষের জন্য সব সময় উজাড় করে দিয়ে কাজ করবার জন্য চেষ্টা করা হবে। কারণ আমরা অতীতে লক্ষ্য করেছি, আমরা এই অঞ্চলের মানুষ জনপ্রতিনিধির কাছে যেটি প্রত্যাশা করে সেটি শতভাগ কেউ পূর্ণ করতে পারে নাই। আমরা সেটি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ফয়সালা, কতটুকু করতে পারবো। তবে খুলুসিয়াত আছে, আন্তরিকতা আছে, যে আমরা মাঠে ময়দানে অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, এমপি হিসাবে যদি আল্লাহ কবুল করে, তারপরেও আমরা মাঠে থাকবার জন্য যতটুকু সময় পাবো ততটুকু সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। বেকারত্ব কমার জন্য আমি আগের প্রশ্নে বলেছিলাম যে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করব ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যেখানে তরুণ যুবকরা যারা সনদ অর্জন করার পরেও এখনও চাকরির দেখা পায়নি, আমরা তাদেরকে কারিগরি শিক্ষা প্রশিক্ষিত করে ফ্রিল্যান্সিং কোর্স মেকআপ করে কমপ্লিট করে তাদেরকে আমরা এক একজনকে কর্মক্ষম উপার্জনকারী জনশক্তিতে পরিণত করা হবে। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে তাঁত শিল্প, বিশেষ করে বেনারসি পল্লী, এটি আমাদের দেশের বাইরেও এটির একটা জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এগুলোকে প্রণোদনা দেওয়া সহ এইরকম আরও কোনো প্রকল্প গ্রহণ করা যায় কি না, যেখানে তরুণ যুবকদেরকে আমরা কাজে লাগাতে পারবো, এদিকে আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি বর্তমান গঙ্গাচড়া, রংপুর এক নয়, গোটা বাংলাদেশের যেটি সমস্যা সেটা হচ্ছে মাদক। এই মাদক মুক্ত করবার জন্য আমরা আমাদের তরুণ যুবকদেরকে মাদক ধ্বংস করতেছে, মাদক মুক্ত করবার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তরুণ যুবকদেরকে নীতি নৈতিকতায় ডেভেলপ করে আমরা এই অঞ্চলের মানুষের কল্যাণে তাদেরকে জনশক্তিতে, জনসম্পদে রূপান্তর করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দলীয় স্বার্থের বাইরে আমরা মনে করি আমাদের দলীয় স্বার্থ বলতে কিছু নাই। আমাদের দলের যে স্বার্থ সেটি হচ্ছে দেশের জনগণের স্বার্থ, দেশের কল্যাণের স্বার্থ। সুতরাং আমাদের কর্মকাণ্ড দলীয় স্বার্থের বাইরে যাবে না, অথবা দলীয় স্বার্থের বাইরে এমন কোনো কর্মকাণ্ড সংগঠিত হবে না যা দলের সাথে সাংঘর্ষিক হয়। সকল মিডিয়ার সামনে একই কথা বলি, আমার নির্বাচনী এলাকায় বড় সমস্যা কর্মসংস্থানের সমস্যা। বিশেষ করে তিস্তা তীরবর্তী 9টি ইউনিয়নের 7টি ইউনিয়ন, গঙ্গাচড়ার 7টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, এই অঞ্চলের মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো তিস্তা কেন্দ্রিক সমস্যা। বিশেষ করে নদী ভাঙ্গন, এবং অনেকের প্রতি বছর দেখা যায় যে অনেক ফসলি জমি নষ্ট হয়ে যায়, আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়ে যায়,
ফলে এই অঞ্চলের মানুষ বছরের পর বছর কর্মহীন হয়ে পড়ে থাকে, মাসের পর মাস। ফলে তারা কাজের জন্য গঙ্গাচড়া ছেড়ে রংপুর শহরে, কুমিল্লা, সিলেট, ঢাকায় তারা কাজের জন্য ছুটে যায়। তা আমরা যদি এই মানুষগুলোকে কাজে আমরা ব্যবহার করতে পারি, কাজ সৃষ্টি করতে পারি, তাহলে এই মানুষগুলোকে কষ্ট করে বাইরে যেতে হবে না। তারা নিজ গৃহে থেকে পরিবার পরিজনকেও সময় দিতে পারবে এবং গঙ্গাচড়ার উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে। এজন্য আমাদের পরিকল্পনা যে আমরা যদি আল্লাহ সুযোগ দেয়, ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে কিছু উদ্যোক্তা তৈরি করা, বিশেষ করে চরাঞ্চলের নারীদেরকে উদ্যোক্তা তৈরি করা, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পের মধ্য দিয়ে কর্মক্ষম করা, পাশাপাশি তরুণ যুবক যারা আছে, শিক্ষিত কর্মক্ষম যুবক যারা আছে, যুবতী যারা আছে, তাদেরকে আমরা কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে কিভাবে গঙ্গাচড়া তথা সিটির 9টি ওয়ার্ড রংপুর 1-এর উন্নয়নে তাদেরকে কাজে লাগানো যায়, এ ব্যাপারে আমরা বাস্তবমুখী সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করে তরুণ যুবকদেরকে উদ্যোক্তা অথবা কর্মক্ষম মানব সম্পদে পরিণত করবার জন্য প্রাণান্তকর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে মহান রাব্বে কারিমের সন্তুষ্টি অর্জন, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা। আর মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি সমাজ পরিবর্তন করা যায়। এই যে জামাতের মূল লক্ষ্য, এই লক্ষ্যর সাথে আমি জামাতের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি কাঠামোগত যে কর্মসূচি, সবগুলোর সাথে আমি একমত। তবে যেখানে ইনসাফের কথা বলা হয়েছে, এটার ব্যাপারে আমি আরও বেশি অনুপ্রাণিত এবং আমার সাংগঠনিক অবস্থান, আমি বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমানে রংপুর মহানগরী সহকারী সেক্রেটারি। বিগত সময়ে রাজনীতিতে যারা বিরোধী পক্ষ ছিল তার নামে মামলা থাকবে না, এটি অবিশ্বাস করাও কল্পনার ব্যাপার। সুতরাং মামলা হয়েছিল, এমনকি জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের সময়ও অনেক মামলার আসামি আমাকে করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সব মামলা থেকে আমরা বর্তমানে মামলামুক্ত অবস্থায় আছি। সব মিলিয়ে মামলা ছিল এবং আমরা চাই একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করবার জন্য। সেক্ষেত্রে আমরা দুর্নীতিমুক্ত সমাজ যেহেতু বিনির্মাণ করতে চাই, আমরা বিশ্বাস করি আমাদের 2জন মন্ত্রী ছিল বিগত সরকারের আমলে, অর্থাৎ 4 দলীয় জোট সরকারের আমলে 2001 থেকে 6, 2জন মন্ত্রী 2 টাকার দুর্নীতি কোনো সংস্থা চিরুনি অভিযান করে আবিষ্কার করতে পারে নাই। সুতরাং আমরা সেই কারখানার প্রোডাক্ট, আমাদের দ্বারায় দুর্নীতি করা সম্ভব নয়, বরং আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চাই।